তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আরো একটা বর্গকুণ্ডলী, যেটা হচ্ছে চতুর্বিংশাংশ কুণ্ডলী, যেটা হলো D24 কুণ্ডলী। তো এই D24 24 হঠাৎ করে এরকম অদ্ভুত একটা ভাগকে নেওয়া হলো এডুকেশন বিচার করবার জন্য। এবং এডুকেশন বিচার করবার আগে ধর্ম, মোক্ষ, এরকম বিভিন্ন বিষয় বিচার করা হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এডুকেশন পার্টটাকে নেওয়া হলো। এই বিষয় বা এই ব্যাপারটা কেন এক্স্যাক্টলি D24 কে মহর্ষি পরাশর এডুকেশনের সঙ্গে কানেক্টেড করেছিলেন, এর এই বিষয়টা বেশ খানিকটা গন্ডগোলের। তো আমার যেটা মনে হয়েছে তখনকার দিনে বেদিক যে কালচার, সেই সময় একটা আহ, যে ষোড়শ কর্ম বা ষোড়শ সংস্কার যেটা ছিল, তার মধ্যে ওই শিক্ষা দীক্ষা এগুলোর আগে বা শিক্ষা লাভের আগে উপনয়ন ব্যাপারটা হতো। যখনই উপনয়ন হতো তখন কিন্তু তাতে সেই ছাত্র বা শিষ্য, সে হচ্ছে গিয়ে গুরুর সংস্পর্শে চলে আসতো বা গুরুর সন্তান হিসেবে ট্রিটেড হতো। তখন যেন পিতার থেকেও গুরুর অধিকার বেশি কার্যকরী হতো। তো মেবি এই কারণে বিংশাংশ কুণ্ডলীর পরে অর্থাৎ দ্বাদশাংশ, ষোড়শাংশ, বিংশাংশ, তারপরে চতুর্বিংশাংশ কুণ্ডলী, সেইখানে এসে যুক্ত হয়েছে আমাদের এডুকেশন। তারপরের ব্যাপারগুলোর মধ্যেও আবার ম্যাচ পাওয়া যায়। কারণ চতুর্বিংশাংশের পরে সপ্তবিংশাংশ বা ত্রিংশাংশ যখন চলে এলো, ত্রিংশাংশে এসে সংসারের যে সমস্ত দুঃখ কষ্ট, দ্য সিন, মানে কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, এই ব্যাপারগুলো ত্রিংশাংশে চলে এলো। সেগুলো ঠিকঠাক, কিন্তু বিংশাংশ কুণ্ডলী আমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কে দেখাচ্ছে। তো এই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর পরে আসছে এডুকেশন। তো জেনারেলি আমরা করি কি, আমরা পড়াশোনা শেষ টেস করে বৃদ্ধ বয়সে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এ যাই। তো এখানে সেটা কিন্তু একটু পরিবর্তন এসছে। তো এখানে ঘটনাটা হচ্ছে, আগে তুমি স্পিরিচুয়াল হও বিংশাংশ কুণ্ডলীতে, তার পরবর্তী পর্যায়ে তোমার এডুকেশন স্টার্ট হবে বা এডুকেশন এফেক্টিভ হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ভাবার দরকার আছে। আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এছাড়া এই বিষয়ে কেন বিংশাংশ স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিক চিন্তা বা ভগবানের সঙ্গে যোগাযোগ এই সমস্ত ইন্ডিকেট করিয়েছে, আর কেন হচ্ছে গিয়ে চতুর্বিংশাংশ আমাদের শিক্ষা, এই বিষয় নিয়ে পড়াশোনা কিন্তু সেইভাবে ডিটেল ডিসকাশন বা অ্যানালাইসিস কিছু করেননি। বা পরবর্তীকালে যারা এগুলো নিয়ে চর্চা করেছেন, তারাও এগুলো নিয়ে বিরাট কিছু আমাদেরকে ইয়ে করেননি, মানে আমার কাছে তথ্য নেই। এবং আহ, সত্যি সত্যি তথ্য নেই, কারণ একটা সময় আমি এই নিয়ে খুব গুতুগুতি করেছি, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করেছি, বাট রিয়েলি পাইনি। আর সবচেয়ে ভালো বই সম্ভবত CS প্যাটেলের বইটা। তো ওটাতেও আমি দেখেছি এটা নিয়ে চতুর্বিংশাংশ বা এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন রয়েছে। কিন্তু কেন আগে বিংশাংশ স্পিরিচুয়ালিজম, তারপরে হচ্ছে গিয়ে আহ চতুর্বিংশাংশ এসছে, এই নিয়ে একটা কোনো সহজ কিছু এরকম কিছু নেই। তো যাই হোক না কেন, আমরা চলে আসবো চতুর্বিংশাংশ কুণ্ডলী বিচারের ক্ষেত্রে। এটা পরাশরীয় ডিভিশন। পরাশরীয় ডিভিশন মানে হচ্ছে পরাশর যে বর্গ কুণ্ডলীগুলি দিয়ে গেছিলেন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তার মধ্যে আরেকটা। তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আর এখনকার দিনে আমাদের যারা অ্যাস্ট্রোলজি করেন, তাদের ক্ষেত্রে স্পেশালি 3 থেকে 4টে টপিকের উপরে কাজ হয়। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে শিক্ষা, পড়াশুনো। আর একটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড, একটা হচ্ছে গিয়ে ম্যারেজ, আর একটা হচ্ছে চাকরি। এই ম্যাক্সিমাম যত কাজ হয়, আমাদের 80% কাজ সেটা এর মধ্যেই আসে। হেলথ, অন্যান্য বিভিন্ন যা কিছু আছে, সেগুলো জেনারেলি 20%-এর মধ্যে আসে। এবার করোনার সময় আমার জ্যোতিষ পেশা নিয়ে একটু গবেষণা করার ইচ্ছা হয়েছিল। গবেষণা মানে ডেটা কালেকশন অ্যানালাইসিস। তো আমার কাছে যত ক্লায়েন্ট এসছে ওই করোনা পিরিয়ডে 4 মাস, একটা 4 মাসের স্প্যানের মধ্যে যত ক্লায়েন্ট এসছে তাদের নাম, ডিটেইল, কি পারপাসে এসছে, কি রেমেডি করেছি, কোন রেমেডি বিক্রি হচ্ছে, তার পুরো একটা অ্যানালাইসিস আমার কাছে আছে।
তো সেই অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেখাতে পারি। এবার সেই অ্যানালাইসিসে দেখতে পেয়েছি আমি যে অ্যাভারেজ যে লোকগুলো আসছে তাদের মধ্যে তিনটে প্রবলেম হচ্ছে মেইন। একটা হচ্ছে এডুকেশন, এডুকেশন নিজের নয়, স্পেশালি বাচ্চার এডুকেশন। দু নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে চাকরি। আর তিন নম্বর হচ্ছে ম্যারেজ। এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি সংখ্যক আসছে ম্যারেজের প্রবলেম। অ্যাভারেজ 35% যা ক্লায়েন্ট আসছে, 35% হচ্ছে ম্যারেজ ওরিয়েন্টেড। এবং এই 35%-এর মধ্যে যদি আলাদা করি, 25% হচ্ছে মহিলা আর 10% হচ্ছেন পুরুষ। এই যে মহিলারা যারা আসছেন, এই 25%-এর মধ্যে একটা বেশিরভাগ পার্সেন্টেজ তারা আসছেন সঙ্গে একটা পার্টনারকে নিয়ে। সেটা ফিউচার পার্টনার হতে পারে, সেটা হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড হতে পারে, কেউ না কেউ হতে পারে। এরা আসছে এবং সংসারকে ঠিকঠাক করবার পার্সেন্টেজ চাইছেন কারা, কারা চাইছেন না, এই সমস্ত অ্যানালাইসিস আমার কাছে আছে। এবার আপনারাও এই কাজটা করতে পারেন। জীবনের কোনো একটা সময় যদি করেন, তাহলে আপনার কাজটা অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, এবার যারা হচ্ছে গিয়ে এডুকেশন নিয়ে আসছেন বা পড়াশুনো সংক্রান্ত বিষয়ে আসছেন, তারা অ্যাকচুয়ালি বাচ্চার থেকে নিজেদের স্যাটিসফ্যাকশন, নিজেদের ইগো স্যাটিসফ্যাকশন, এইটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাচ্চার কোয়ালিটি ভালো অথচ রেজাল্ট খারাপ করছে, এরকম লোক কম আসছেন। মানে যাদের অ্যাকচুয়ালি রেমিডি দিয়ে কিছু বেটারমেন্ট করা যেতে পারে, এরকম লোক কম। আর যাদের ইচ্ছে বেশি, যারা অনেক টাকা পয়সা করে নিয়েছেন কিন্তু বাচ্চা পড়াশোনা করছে না, যেরকম তারা দিচ্ছেন সেই অনুযায়ী বাচ্চা পড়াশোনা করছে না, এইরকম বিষয় নিয়ে একটা বড় সংখ্যক লোক আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে চাকুরি। চাকুরি নিয়ে যারা চাকরি করছেন, তারা সরকারি চাকরি যাদের ক্ষেত্রে রয়েছে, তারা আমাদের কাছে কম আসছে। মানে চাকরির ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স নেই, তাদের কাছে জ্যোতিষকে বিশ্বাস করা বা না করা এটা গুরুত্বহীন। চাকরিতে বিশাল প্রমোশন ডেভেলপমেন্ট সেটাও নেই, আর বিশাল সমস্যাও নেই। চাকরিতে যারা ওই প্রাইভেটে রয়েছেন বা যাদের চাকরি পার্মানেন্ট হচ্ছে না, সেই মানুষগুলোর আসার সম্ভাবনা এটা হচ্ছে বেশি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আসছে। এবার চতুর্বিংশাংশ কুণ্ডলী নিয়ে যারা আসছেন, তাদের বা যাদের জন্য আমাদের চতুর্বিংশাংশ দেখতে হবে, তাদের আসার যে টাইমিং, সেটাও আমাদের কাছে খুব ইজি। মোটামুটি ওই 7, 8, 9 এই এজে আসছেন। আর একটা আসছেন যারা 17, 18, 19, মানে ক্লাস 7, 8, 9 এই এজে তারা আসছেন বাচ্চাকে নিয়ে। বাচ্চার এই সময় একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড চালু হচ্ছে, এই সময় আসছে। আর আসছে হচ্ছে ওই 17, 18, 19 এরকম যখন বয়স হচ্ছে, মানে 10 পাস করে গেছে, 11, 12 বা গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার, ওখানে বছর নষ্ট হচ্ছে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এন্ট্রান্সে বয়স নষ্ট হচ্ছে, সেইগুলো দেখতে তারা আসছে। তাহলে এদের সংখ্যা কিন্তু মোটেও কম নয়। মানে এদের সংখ্যা হচ্ছে মোর দ্যান 20%। 20%-এর থেকে বেশি সংখ্যক এরা হচ্ছে আসছে। তাহলে এই চতুর্বিংশাংশ কুণ্ডলী অ্যানালাইসিস এটা হচ্ছে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আরো একটা মজার বিষয় হচ্ছে এই পড়াশোনায় গন্ডগোল এই নিয়ে পুরুষ এবং মহিলা, অর্থাৎ ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চাদের সংখ্যা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। মেয়ে বাচ্চাদের পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, তার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, এটা কিন্তু খুব কম, খুবই কম। কিন্তু সেই জায়গাতে পুরুষ বাচ্চাদের প্রবলেম হচ্ছে, সেইখানে তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে রেমেডি দিতে হবে, তাদেরকে উন্নতি করাতে হবে, এই ব্যাপারটা কিন্তু বেশি। এখানে একটা ওই সোশিওলজিক্যাল তথ্য উঠে আসে যে এখনো পুরুষ বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা কিন্তু একটু বেশি চিন্তাশীল। সেখানে মহিলাদেরকে নিয়ে বাবা মারা একটু কম চিন্তাশীল, এটা হচ্ছে একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে গিয়ে পুরুষ বাচ্চাদের থেকে মহিলা বাচ্চারা তারা অনেক বেশি ভালো পড়াশুনো করছেন এবং তারা বাবা মার উৎকণ্ঠার কারণ সৃষ্টি হচ্ছেন না, এটাও আর একটা অপশন। এইবার কোনটা অ্যাকচুয়াল অপশন, সেইটার জন্য আমাদেরকে অন্য আর একটা স্টাডি করা দরকার, তো সেটাতে আমরা যাচ্ছি না। যাই হোক, চতুর্বিংশাংশ কুণ্ডলী থেকে আমরা যেটা বিচার করব, সেটা হচ্ছে সমস্ত রকম প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, শিক্ষার সাফল্য, শিক্ষার ধারা এবং প্রতিবন্ধকতা। তাহলে এই বিচারগুলোতে আমরা যাব। তার আগে আমরা একটু বুঝে নিই প্রথাগত শিক্ষা আর প্রথা বহির্ভূত শিক্ষা এটা কি।
প্রথাগত শিক্ষা হচ্ছে জেনারেল মানুষ যেটা পড়ে, একদম সোজা কথা, মানুষ যেভাবে পড়াশোনা করে। তাহলে আগেকার দিনে প্রথাগত শিক্ষা কি ছিল? 20 বছর আগে যখন আমরা পড়াশোনা করেছি, তারা কলেজে পড়বে বাচ্চা, কলেজে পড়ার পরে সায়েন্স কমার্স আর্টস এই সমস্ত একটা কিছু নেবে, কলেজে না, মাধ্যমিক পাশ করবার পরে সায়েন্স কমার্স আর্টস কোনো একটা স্ট্রিম নেবে, নিয়ে তারপরে সে পড়াশোনা করবে। তো এখন কিন্তু সেই ব্যাপারটা আর নেই। এখন এটা চেঞ্জ হচ্ছে। এখন কেউ ফিজিক্সের সঙ্গে সাইকোলজি নিতে পারে, সাইকোলজির সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারে। সাইকোলজির সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সম্পর্ক আছে, আগে যেটা করা যেত না, কারণ সাইকোলজিক্যাল বিভিন্ন ডেটা, ডেটা অ্যানালাইসিস, ডেটা কোরিলেশন, এগুলোর ক্ষেত্রে লাগবে বিভিন্ন চার্ট করা, সেই চার্ট থেকে ভ্যালু ক্যালকুলেশন, ট্রেন্ড ক্যালকুলেশন, এগুলোর ক্ষেত্রে লাগবে। অ্যাকাউন্টস এর সঙ্গে কেউ ম্যাথামেটিক্স নিতে পারছে, ফলে ওই সায়েন্স কমার্স আর্টস এই কনসেপ্টটা এখন আর নেই। তাহলে হায়ার সেকেন্ডারি একটা কিছু পড়বে, পড়াবার পরে তারপরে কলেজে পড়তে পারে, কলেজে গ্রাজুয়েশন করতে পারে, গ্রাজুয়েশন না করে সে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়তে পারে। তাহলে এই ইঞ্জিনিয়ারিংটা এখন কিন্তু মোটামুটি প্রথাগত শিক্ষায় চলে এসেছে। এখন যে জেনারেল লাইনে পড়ার ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে, কলেজগুলো কষ্ট পাচ্ছে, ধুঁকছে কলেজগুলো। সাধারণ কলেজ, মতিঝিল কলেজ একদম খাখা অবস্থা, গিয়ে দেখলাম ছাত্র সংখ্যা, রিসেন্ট গেছিলাম, ছাত্র সংখ্যা অনেকটাই কম। এবং আমাদের সময় কলেজের মধ্যে যে একটা গমগমে ভাব ছিল, সেই ব্যাপারটা নেই। আর এক ভদ্রলোক, আমরা তো জেনারেলি নিজেদেরকে আয়নায় সেইভাবে দেখি না, আমরা যে বুড়ো হয়ে গেছি সেই ফিলিংসটা আসে না। তো আমাদের সময় এক ভদ্রলোক অত্যন্ত বলবান চেহারা, ক্যাশে বসতেন। এবার ধরুন মোটামুটি সময়টা হচ্ছে 20 বছর আগে, তার তখন একদম ভরপুর যৌবন, এখন তার বার্ধক্য, এবছর রিটায়ার করবেন। তো তাকে দেখে মনে হলো ওই ওই লোকটার এই অবস্থা, মানে তখন আর কি দেখে মনে হতো, উফ, কি স্টাইল। হ্যাঁ, সানগ্লাস পরে আসছে, ক্লারিক্যাল স্টাফ অ্যাকাউন্টসে বসতেন, ক্যাশিয়ার ছিলেন কলেজে। তো দেখে মনে হতো ও কি স্টাইল। আর এখন আজ এবার দেখলাম, দেখে মনে হলো এ বাবা এই অবস্থা। হ্যাঁ, এই যে পরিবর্তন এসেছে এবং কলেজ ড্রাই হয়ে যাচ্ছে, তার একটা ইম্প্যাক্ট এদের উপরে পড়ছে। তো এই কারণে এখন প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা পাল্টেছে। প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে নতুন একটা কোর্স এসেছে, সেটা হচ্ছে ভোকেশনাল। ক্লাস 8 এর পরে ভোকেশনাল স্টাডি করা যায়। ক্লাস 8 এর পর থেকে মাধ্যমিক নর্মালি না দিয়ে সেই মানুষটা ভোকেশনাল পরীক্ষা দিতে পারে। সাধারণত একটা বাচ্চা স্কুলে পড়বে, এটা হচ্ছে নর্মাল। অ্যাবনর্মাল কি? সে স্কুলে পড়লো না, স্কুলে না পড়ে সে চলে গেল কি পড়তে, সে চলে গেল সরাসরি আহ ওপেন স্কুলে। সে বললো আমি স্কুলে পড়বো না, আমি গান টান শিখছি, আমি খেলা শিখছি, খেলা শিখতে শিখতে আমি মাধ্যমিকটাও দেবো, আমার পক্ষে স্কুল করা পসিবল না, আমি ওপেন স্কুল থেকে পরীক্ষা দেবো, ওখানে কম্পিটিশন কম, আমি নাম্বার পেয়ে পেয়ে যাবো, পাশ করে যাব। আর ডিভিশন আবার চাই না, আমি খেলবো। তাহলে এই জায়গাটাতে শিক্ষাটা কিন্তু অপ্রথাগত হবে। ক্লাস 8 এর পরেও অপ্রথাগত শিক্ষা আসতে পারে, সেইটা আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। শিক্ষার পরিবেশ দুরকম, একটা বাহ্যিক পরিবেশ, একটা আভ্যন্তরীণ পরিবেশ। আভ্যন্তরীণ পরিবেশ, বাবা মা সারাক্ষণ খিটির 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 করছে, এটা আভ্যন্তরীণ পরিবেশ। ওর মনের মধ্যে একটা ছোট প্রেম জেগে উঠেছে, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না। কালকে একটা বাচ্চা এসেছিল, ক্লাস 7-এ পড়ে। তো 7-এ পড়তে পড়তে তার মধ্যে প্রেম চলে এসেছে। এবার একটা ম্যাচিওরড মাইন্ড, সেখানে যখন প্রেম আসে, আসতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, প্রেম ইজ এ পার্ট অফ স্পিরিচুয়ালিজম। তো যখনই হচ্ছে গিয়ে প্রেম আসে, তো সেই প্রেম ব্যাপারটা মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। যে কোনো ইভেন্ট, আপনাকে কেউ বাজে কথা বলুক, ভালো কথা বলুক, কেউ ভালোবাসুক, সবই একটা আহ সেক্রেশন, একটা মাইন্ড সেট আপ পরিবর্তন করায়, পজিটিভ বা নেগেটিভ যা খুশি হতে পারে। এবার এই যে এগুলো প্রত্যেকটা কি রিইনফোর্সমেন্ট বলা হয়। এবার এই কারণে এটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ, যে সে হচ্ছে মনের মধ্যে একটা ডিস্টারবেন্স ফিল করছে, সে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না। যখনই চোখ বন্ধ করছে, তখনই পাঁচু গোপালের কথা মনে পড়ছে। পাঁচু গোপাল একটা গোলাপ ফুল দিতে এসেছিল, কিন্তু সেই গোলাপ ফুলটা সে রিফিউজ রিফিউজ করেছে। এবার সেই কেন রিফিউজ করলো,
সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে তার রিফিউজ করলাম, একটাই ছেলে প্রপোজ করতে এসেছিল, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। এবং পরের দিন যদি আবার সে করে প্রপোজ, তাহলে ব্যাপারটা কিভাবে হবে? এই যে ব্যাপারগুলো বাচ্চাদের মনের মধ্যে যেটা হয়, যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের প্রবলেম গুলো, সেইগুলো, এটা আভ্যন্তরীণ প্রবলেম। এগুলো হচ্ছে গিয়ে পরিবেশের প্রবলেম। এছাড়াও রয়েছে হেলথ প্রবলেম। এটাকে আমরা এখানটাতে ইনক্লুড করিনি। আমি এখন ভুগছি খুব হেলথ প্রবলেমে। তো যাই হোক, তো এই ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে পরিবেশ। এবার বাহ্যিক পরিবেশের মধ্যে আমরা কোনগুলোকে ট্রিট করব? স্কুলে ঝামেলা হচ্ছে, কলেজ বা স্কুল এই জায়গাগুলোকে মানিয়ে নিতে পারছে না, এই জায়গাগুলোর সঙ্গে অ্যাটাচমেন্টে প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে সমস্তটাই বাহ্যিক প্রবলেম। কিংবা পড়তে বসেছে, কন্টিনিউয়াসলি মাইক বাজছে, পড়তে বসেছে, সারাক্ষণ বাস যাচ্ছে, পড়তে বসছে, সেই জায়গাটাতে সামনে কিছু ইভেন্ট হচ্ছে, হ্যাঁ, তো আহ ঝামেলা ঝঞ্ঝাট এগুলো নানা রকম ভাবে ডিস্টার্ব করছে। বা পড়াশুনো হচ্ছে এবং সেখানে কোথাও একটা তার ঠিক সামনেই মাংসের দোকান রয়েছে, মুরগি কাটা হচ্ছে, দেখতে খারাপ লাগবে। এগুলো এগুলো পরিবেশ খারাপ। তো এই জায়গাগুলো আমরা বিচার করব এখান থেকে, চতুর্ভিংশাংশ কুণ্ডলী থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা বিষয়কে ট্যালি করব দুটো জিনিসের সঙ্গে। তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে মূল কুণ্ডলী এবং দ্বিতীয়টা হচ্ছে দশা। প্রয়োজন যদি আমাদের হয় সেই ক্ষেত্রে আমরা চতুর্বিংশাংশ দশা, সেটাও আমরা দেখব। আমরা এর মধ্যেই দেখেছি কিভাবে আমরা যে হোরা অর্থাৎ জগন্নাথ হোরা কুণ্ডলীতে চতুর্বিংশাংশ দশা দেখতে পাওয়া যায়, আমরা আপনাদেরকে দেখিয়েছি। আবার একবার বা যে কোনো দশা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে মান এবং সাফল্য। আর আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার ধারা এবং প্রতিবন্ধকতা। শিক্ষার ধারা মানে হচ্ছে সে কি নিয়ে পড়বে। তো এই বিষয়টা হচ্ছে কি অত্যন্ত কনফিউজিং বিষয়। অনেকেই ভাবতে পারেন যে আমরা এটা বলতে পারি বা আমাদের পক্ষে এটা বলে দেওয়া সম্ভব, বাট সত্যি সত্যি বিশ্বাস করুন, বাস্তব পরিস্থিতি হচ্ছে এটাই যে কি নিয়ে পড়বে এটা বলা হচ্ছে ইম্পসিবল। কারণ আপনার ক্ষেত্রে সিগনিফায়ার যারা সিগনিফাই করবে একটাই গ্রহ। শনি ইন্ডিকেট করছে চুল এবং চামড়া। তাহলে একজন লোক সে চামড়ার ব্যবসা করতে পারে, একজন লোক সে হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে, আবার একজন লোক সে হচ্ছে গিয়ে ওই আহ বাড়ি বাড়ি ঘুরে চুল কালেক্ট করে, চুল দিন বাসন নিন, এই সমস্ত আপনারা দেখেছেন, সেইগুলো করে সেখান থেকে চুল নিতে পারেন। আবার আরেকজন লোক সে হচ্ছে গিয়ে আহ চামড়ার জিনিসপত্র এক্সপোর্ট করতে পারেন, কেউ চামড়া ট্যান করতে পারেন। তা প্রত্যেকের সঙ্গে শনিদেব কানেক্টেড। এবারে এখান থেকে আইডেন্টিফাই করা এক্স্যাক্ট ওয়েতে, তো সেটা হচ্ছে গিয়ে জাস্ট ইম্পসিবল। এবার লেদার টেকনোলজি, সেটাকেও শনিদেব ইন্ডিকেট করছে। ম্যাথামেটিক্সে মাস্টার্স, সেখানেও শনিদেবের ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে। ফিজিক্সেও আমরা শনিদেবকে পাচ্ছি। মাইনিং, সেখানেও আমরা শনিদেবকে পাচ্ছি। আবার যিনি এইচআর করছেন মানে হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করছেন, লেবারদেরকে হ্যান্ডেল করবেন বা লেবারদেরকে কন্ট্রোল করবেন, তাদেরকেও আমরা এইচআর ইয়েতে পাচ্ছি, শনিদেব পাচ্ছি। তো সত্যি সত্যি আইডেন্টিফাই করার রীতিমতো টাফ যে কি নিয়ে এই মানুষটা পড়বে। তা আমাদের যেটা তাহলে কাজ কি, আমরা যদি বার করতে না পারি যে এই এই মানুষটা এটা নিয়ে পড়ছে, তা তাহলে আমরা যদি সেটা বার করতে না পারি, তাহলে আমরা কি করবো? আমরা বেসিক্যালি দুটো ওয়ার্ডের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্সিয়েশন আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে গড আর গাইড। তো আপনি হচ্ছেন গাইড। আপনাকে যদি সে মনে করে গড, তাহলে এটা তার ভুল আর তার দোষ। আপনাকে জানাতে হবে যে বাচ্চাটা কি পড়তে চাইছে বা বাচ্চাটা কি পড়ছে। এবার যখন আপনাকে সে বলে দিল যে বাচ্চা এটা পড়ছে বা বাচ্চা এটা পড়তে চাইছে বা বাচ্চা এটা পড়ছে, এইটা যখন বলে দিল, বলে দেওয়ার পরে আপনি তাকে গাইড করতে পারবেন প্রপার ওয়েতে যে ওর এক্স্যাক্টলি কি পড়া উচিত বা কি পড়লে ওর বেটারমেন্ট হবে। মা এসে বললো যে আমার ছেলে বা আমার মেয়ে ও তো মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কিংবা মেরিন সায়েন্স নিয়ে পড়তে চায়। এবার মেরিন সায়েন্স যখন স্পেসিফাই করে দিল, তখন আপনি হচ্ছে গিয়ে দেখে নিলেন যে ওর জন্য এই মেরিন সায়েন্সটা কতটা ঠিকঠাক, ওর শিক্ষা, ওর পেশা, এই বিষয়গুলো মেরিন সায়েন্সকে কতটা সাপোর্ট দিচ্ছে।
তার সঙ্গে সঙ্গে দশা বা তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং এনভায়রনমেন্টস এগুলো কতটা সাপোর্টিভ, তখন আপনি ওই গাইড করতে পারবেন যে মেরিন সায়েন্সটা ওর জন্য করা ঠিকঠাক কিনা। এবার যদি এসে আপনাকে বলে বলো তো আমি কি করছি বা বলো তো আমি কি পড়ছি, এটা জাস্ট একটা মানে খেলার ব্যাপার। সে গাইডেন্স দিতে আসেনি, সে জাজ করতে এসেছে। এবার সে যদি জাজ করতে আসে তাহলে তার জায়গাটা চেম্বার নয়, তাহলে তাকে অন্য জায়গায় ডেকে তার সঙ্গে ডিসকাশন করতে হবে, তার সঙ্গে তার্কিক পদ্ধতিতে আলোচনা করতে হবে। চেম্বারে এসে এই জায়গাটা করলে হবে না, এটা আপনি নিতে পারবেন না, সে আপনার ক্লায়েন্ট নয়, তাকে আপনি ক্লায়েন্ট হিসেবে ট্রিট করতে পারবেন না। তাহলে যেটা আপনার কাজ সেটা হচ্ছে তার যে অপশনস গুলো সেগুলোকে আইডেন্টিফাই করা, তার সঙ্গে কথা বলা, গ্রহ অবস্থান অ্যানালাইসিস করা, এবং তারপরে তাকে প্রপার ওয়েতে গাইড করবার চেষ্টা করা। তখনই আপনি এক্স্যাক্টলি বিষয়টার একটা জায়গায় পৌঁছতে পারবেন এবং ক্লায়েন্টকে প্রপার ওয়েতে গাইড করতে পারবেন। তাহলে 24 ভাগের 1 ভাগ মানে বুঝতেই পারছেন 1 ডিগ্রির থেকে সামান্য বেশি প্রত্যেকটা ভাগের মান। 1 ডিগ্রি 15 মিনিট মানে খুবই ক্ষুদ্র ভাগ। বিযুগ্ম রাশিতে যদি কোনো গ্রহ বসে, বিযুগ্ম রাশি মানে হচ্ছে গিয়ে বিজোড় রাশি, মেষ মিথুন এই সমস্ত, তাহলে প্রথম চতুর্বিংশাংশ পড়বে সিংহ রাশিতে। আর যুগ্ম রাশিতে যদি কোনো গ্রহ বসে তার ক্ষেত্রে প্রথম চতুর্বিংশাংশ পড়বে কর্কট রাশিতে। এরপরে প্রত্যেকটা ঘরের মধ্যে 24টা করে ভাগ রয়েছে, প্রত্যেকটা ঘরে 24টা করে ভাগ, তার মানে হচ্ছে 12টা ঘর। 12টা ঘর 12 × 24 মানে হচ্ছে 288টা ডিভিশন রয়েছে। এই 12 × 24 এই যে ডিভিশন বা 288টা ডিভিশন, এইগুলোকে আইডেন্টিফাই করা, স্থাপন করা, ভাগগুলোকে বার করা, এটা হচ্ছে রিয়েলি মানে অতিরিক্ত টাফ। এটা আমরা করব না। 1 ডিগ্রি 15 মিনিট করে হিসেব, কত ডিগ্রিতে কোন ঘরে বসছে তার ক্যালকুলেশন আমরা সত্যি সত্যি করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কম্পিউটারের সাহায্যটাই নেব, এবং মোটামুটি সঠিকভাবেই কম্পিউটার দেয়। আমরা হাতে করে দেখেছি ভুল টুল হয়, তো প্র্যাকটিসের জন্য একবার একটা দুটো করে দেখতে পারেন, বাট সত্যি সত্যি কোনো দরকার নেই। তো সহজ একটা দুটো আমি একটু দেখিয়ে দিই, এগুলো সোজা দেখে দেখাবো। তো এই 3 ডিগ্রি 23 মিনিট একটাকে পেয়েছি চন্দ্র। এই চন্দ্রটাকে আমি হচ্ছে গিয়ে দেখাই। চন্দ্রটা হচ্ছে দেখতেই পাচ্ছেন বিযুগ্ম রাশি, মানে মেষ মিথুন সিংহ, তাহলে এটা শুরু হবে সিংহ থেকে। তাহলে 3 ডিগ্রি 23 মিনিটে আছে। 1 ডিগ্রি 15 মিনিট তাকে 2 দিয়ে গুণ করলে 3 ডিগ্রি 30 মিনিট, ভুল বললাম, 2 ডিগ্রি 30 মিনিট। 3 দিয়ে গুণ করলে 3 ডিগ্রি 45 মিনিট। তাহলে 3 ডিগ্রি 45 মিনিটের আগে আছে, তার মানে হচ্ছে এটা তৃতীয় চতুর্বিংশাংশে পড়েছে। তৃতীয় চতুর্বিংশাংশ গুনবো থেকে সিংহ থেকে, গুনতে শুরু করুন টক টক করে। তাহলে 1 2 3, তারপরে এটা কোথায় পড়বে এই ঘরটাতে, তারপরে চাঁদ বসবে কোথায় চতুর্বিংশাংশে এইখানে। আর আরেকবার একটুখানি দেখে নিন, এটা এই যে রাহুটাও আমরা দাগ দিয়ে রেখেছি। তাহলে চার চতুর্থ যেটা হবে, চতুর্থটা হচ্ছে 3 ডিগ্রি 45 মিনিটের পরে 5 ডিগ্রি। 5 ডিগ্রি হচ্ছে চতুর্থ, তারপরে 6 ডিগ্রি 15 মিনিট, তারপর একটা হচ্ছে 7 ডিগ্রি 30 মিনিট, তারপর একটা 8 ডিগ্রি 45 মিনিট। তারপরে হচ্ছে এটা সপ্তম ঘরে বসবে। সপ্তম ঘর কোত্থেকে গুনবো, এটা যুগ্ম রাশি, বলে দেওয়া হয়েছে কর্কট থেকে গুনতে হবে। তাহলে কর্কট থেকে 7 নম্বর ঘরে এটা গিয়ে পড়বে। এটা একদম বেসিক বিষয়, আমরা এসব ঝামেলায় সত্যি সত্যি যাব না, এগুলো উটকো অশান্তি, আমরা এসবের মধ্যে যাব না, আমরা সফটওয়্যারের উপরে ভরসা করি। তো এবার আমরা চলে আসি বিচার্য বিষয়ে। বিচার্য বিষয় কি আছে একটু দেখুন। বিচার্য বিষয় রয়েছে প্রথাগত শিক্ষা, শিক্ষার ধারা, খেলাধুলা, ট্রেনিং, ভাষা, পেশা ভিত্তিক শিক্ষা, শিক্ষায় সাফল্য ব্যর্থতা, শিখন শিক্ষণ, প্রথা বহির্ভূত শিক্ষা, দূর শিক্ষা, বৃত্তি, এগুলো। এখানে শিক্ষণ এবং শিখন এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই শিক্ষণ বিষয়টা এখানে কিন্তু হবে না, এই শিক্ষণটা এখানে হবে না। শিক্ষণ হচ্ছে টিচারের কাজ, আর শিখনটা হচ্ছে স্টুডেন্টের কাজ। তো
তো শিক্ষণটাকে আপনারা বাদ দিয়ে পড়বেন। আর এই ক্ষেত্রে হচ্ছে একটা ওয়ার্ড বলা হয়েছিল কোনো এক সময়, কেউ একজন মহাপুরুষ বলে গেছেন যে একজন গুড টিচার তাকে অবশ্যই একজন, মানে তিনি অবশ্যই একজন গুড স্টুডেন্ট হবেন, মানে একজন ভালো করে, কারণ তিনি তো আগে শিখবেন তারপর তো শেখাবেন। এই যে ট্রান্সফার অফ নলেজ, একজনের কাছ থেকে আরেকজনের কাছে জ্ঞান যাবে, তো থাকলে তো যাবে, না থাকলে কি করে যাবে? না থাকলে তো জ্ঞানের সঞ্চালন ঘটবে না। তাহলে একজনকে ভালো করে শিখতে হবে, শিখেই সে শেখাতে পারবে। আমি যতটুকু জানি আমি আপনাদের ততটুকু শেখাতে পারি, আরেকটু ভালো করে শিখলে আরেকটু বেশি শেখাতে পারতাম। এই দুঃখ তো রয়েই যাবে, সেই দুঃখ থাক। ইতিমধ্যে আমাদের প্রিয়াঙ্কা কি বলছেন সেটা একটু শুনে নি। প্রিয়াঙ্কার বোধহয় চতুর্ভিংশাংশে কিছু অসুবিধা হয়েছে। স্যার, আপনি যেটা বলছেন যে এত কিছু ইনভলভের মধ্যে যাওয়ার দরকার নেই, সফটওয়্যারে বলে দেবে, মানে সফটওয়্যারে কি আমাদের স্যার দেখতে পাবো, মানে কি কি নিয়ে পড়লে ভালো হবে এই ধরনের কিছু? একটা চার্টটা দেখতে পাবো। আচ্ছা, চারটা দেখতে পারবো। হ্যাঁ, এইটা দেখতে কিন্তু পাবো। স্যার এই বলাটা তো খুব মুশকিল, মানে কি নিয়ে পড়বে, কিন্তু লোকে তো ভাববে, এটা না বলতে পারলে তো লোকে ভাববে যে তার মানে সে জানে না কিছু। আহ এরকম লোক ভাববে না, মানে এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে, ধরুন আপনি কি কখনোই ভাবেন খেলা দেখতে দেখতে যে আজকে অমুক প্লেয়ারটা, প্লেয়ার এক্স কেন প্রত্যেকটা বলে ছয় মারলো না? না, আপনি কি ভাবেন? না। কিন্তু আলটিমেটলি তো তারা এটার জন্যই আসছে যে কি নিয়ে পড়বো, ভাবেন তাদের তো হয়তো না, কোশ্চেন্সটাই। আপনি না, না, ভাবেন না, না তো, ভাবেন। না, আপনি কি কখনো ভাবেন যে সমস্ত ছেলে মেয়ে তারা হচ্ছে গিয়ে 100% নাম্বার পাবে? না স্যার। তো এটা হচ্ছে ন্যাচারাল। মানুষের মধ্যে এই ভাবনাটা থাকবে না, মানুষের মধ্যে প্রশ্নটা থাকবে। এইবার আপনার যেটা কাজ হবে, শুধু আপনার নয় আমাদের সকলেরই যেটা কাজ হবে, তাকে প্রপার ওয়েতে গাইড করা। এবার সেই মানুষটা কি পেতে পারে একটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, সেটা আইডেন্টিফাই করানো, সেই মানুষটাকে বোঝানো যে আগেকার দিনে শিক্ষা বলতে ছিল কয়েকটা বিষয়ের শিক্ষা, যে শিক্ষা বলতে একদম একটাই শিক্ষা, সেটা হচ্ছে বেদ। মানুষ গুরুর কাছে যাবে, বেদ স্মৃতি এগুলো শিখবে, এগুলো শিখে বাড়ি চলে আসবে। তো এটাই হচ্ছে ছিল শিক্ষা। এখন শিক্ষার ধারা পাল্টেছে, এখন সেই সিস্টেমে হয় না। এখন হচ্ছে গিয়ে সেই রকম পড়াশুনোর ধারা ধারণা, সেটা কিন্তু ভীষণ টাফ। ওটাকে আইডেন্টিফাই করা এটা হচ্ছে ইম্পসিবল। একটা এক্সাম্পল দিই। আমার এক কলিগের বাচ্চা, সেই বাচ্চা হচ্ছে গিয়ে ওই তার একটা ডিসঅর্ডার রয়েছে, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সেরকম কিছু ডিসঅর্ডার ছিল। তো সেই বাচ্চাকে যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে, সে টিচারদের এত অতিষ্ঠ করেছে যে সেই অতিষ্ঠ হতে প্রতিদিন কমপ্লেন কমপ্লেন কমপ্লেন, সে বাচ্চাকে তুলে নিতে বাধ্য হয়েছে, মানে যে বাচ্চাকে সরিয়ে নিয়ে আসছে। নিয়ে আসবার পরে আরেকটা স্কুলে ভর্তি করেছে, অপশন রয়েছে তার কাছে। আরেকটা স্কুলে ভর্তি করবার পরে সেখানে সে বাচ্চা প্রচন্ড দুরন্ত। তারপরে তাকে ভর্তি করা হয়েছে কোনো একটা মিশনে, ওই রামকৃষ্ণ মিশনের কোনো একটা জায়গাতে সে চান্স পেয়েছে। এবার রহরা রামকৃষ্ণ মিশন, সেখানে চান্স পেয়েছে। পাওয়ার পরে মহারাজরা উত্তক্ত হয়ে পড়েছে এবং ডেলি কমপ্লেন করতে শুরু করেছে। এবং ওখানকার যে বাস আসতো বা যে যোগাযোগ ব্যবস্থা, সেখানের লোকজন সবাই উত্তপ্ত। এরপরে এই ছেলেটাকে, এর বয়স কিন্তু হচ্ছে গিয়ে এ কিন্তু এবার এই বছর 7-এ উঠলো, ঠিক আছে? এরপরে একে ভর্তি করা হলো কোনো একটা ওই বাইরের কোনো একটা স্কুলে, বিহারের কোনো একটা স্কুলে। সেখানেও একই সমস্যা। এবার সেইখানে ভর্তি করাতে তারা একটা ভালো অপশন দিল যে আপনি একটা কাজ করুন, এই বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে না, আপনি স্কুলে ভর্তি রাখুন, বাড়িতে বসে পড়ান, আর নিয়ে এসে পরীক্ষা দিয়ে চলে যাবে। এইবার এইটা না করে তার কাছে আরেকটা অপশন এলো যে 1 বছর সে বিহারেরই মজফফরপুর বলে একটা জায়গা আছে, ক্ষুদিরাম বসু সম্পর্কে আপনারা সবাই জানেন যে মজফফরপুর। তো মজফফরপুরে একটা ইনস্টিটিউট, সে হচ্ছে গিয়ে সৈনিক স্কুলের প্রিপারেশন নেওয়া। মানে পুরুলিয়ায় যে সৈনিক স্কুল রয়েছে, ভারতবর্ষের এরকম 24-25টা সৈনিক স্কুল রয়েছে, সেই রকম স্কুলে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া। এবং সেখানকার টিচার জীবনটাও খুব কঠিন, আর টিচাররাও খুব স্ট্রং। এবার সেই জায়গাতে সেই লোক গিয়ে হাজির। তাহলে এটা হচ্ছে গত বছরের কথা। সেখানে যাওয়ার পরে সেখানকার টিচারদের সঙ্গে কথা বললো, বলার পরে তারা বললো দেখুন আপনার ছেলে যে টাইপের, এই এই জায়গাতে চান্স পেয়েছে,
তার মানে ও মেরিটোরিয়াস, ওর মধ্যে ট্যালেন্ট আছে, তো আমরা ওকে গ্রুম করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, আমরা কিন্তু ওকে কিছু শাস্তিও দেবো। এবার এই শাস্তিটা ওকে নেওয়া শিখতে হবে। আপনি যদি তখন খুব দুঃখ পান, তখন কিন্তু মুশকিল হবে। তাহলে এবার বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সেটাতে রাজি। তাহলে এইবার এই 1 বছর ওই মুজফ্ফরপুরের ইনস্টিটিউটে ট্রেনিং চললো। এবার এই যে টিচার, আমার কলিগ যিনি, তিনি প্রত্যেক সপ্তাহে মুজফ্ফরপুর গেছেন, গিয়ে 2 দিন করে বাচ্চাকে নিজেও পড়িয়েছেন। এবং বাচ্চার মধ্যে যাতে কোনো রকম দুঃখ না আসে যে বাবা আমার থেকে দূরে চলে গেছে, বাবা আমার কাছে নেই, এই ব্যাপারগুলো যাতে কোনোভাবে না আসে, তার জন্য সে প্রত্যেক 1 সপ্তাহ পর পর গেছে। এবার প্রত্যেক সপ্তাহে, 1 সপ্তাহ পর পর না, প্রত্যেক সপ্তাহে গেছে, শনিবার রোববার তার কাছে থেকে এসছে, বাচ্চাকে তৈরি করেছে। এই বছর সেই বাচ্চা সৈনিক স্কুলে চান্স পেয়েছে, পুরুলিয়া সৈনিক স্কুলে তার অ্যাডমিশন হয়ে গেছে। এবার এই যে সৈনিক স্কুলে বাচ্চারা ঢুকে গেল, এবার যে চাপ, এই চাপ ওকে হচ্ছে গিয়ে সিধা করে দেবে। ওর যা ডিসঅর্ডার আছে, সেই ডিসঅর্ডারকে একদম ডিসম্যান্টেল করে দেবে। ও একদম সোজা নিজেকে হচ্ছে গিয়ে চেঞ্জ করে পিটিয়ে, মানে এখানে তো মার চলবে, এখানে মার গুঁতো শাস্তি সব চলবে। এবং কিছু যদিও না পায়, তাহলে ও হচ্ছে গিয়ে একটা আর্মির চাকরিও পাবে, মোটামুটি যদি অসুস্থ হয়ে না পড়ে। এখান থেকেও আর্মির চাকরি মোটামুটি একটা ও পেয়ে যাবে। এবং সৈনিক স্কুলের ব্যাকগ্রাউন্ড যখন থাকবে, ফলে ওরা একটা সহজে কিভাবে এই চাকরি পাওয়া যাবে, কিভাবে এর প্রিপারেশন হবে, এই ব্যাপারটা ওর কাছে ইজি হয়ে যাবে। তাহলে এই যে ওর যে ওর স্ট্রাগল, ওর বাবার স্ট্রাগল, তারপরে একটা জায়গাতে আসা, এখনো কিন্তু স্ট্রাগল শেষ হয়নি। ও সৈনিক স্কুল কন্টিনিউ করবে না ওখান থেকে কোনোভাবে পালিয়ে আসবে, এটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। তাহলে এই জিনিস, এই বিষয়, এটা কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সিস্টেম প্রেডিক্ট করতে পারবে? এটা কি করা পসিবল? এটা করা ইম্পসিবল। আমি যদি আমাকে নিয়ে কোনো অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করতে চায়, আমি ছোটবেলা থেকে ক্লাস এইচএস মানে 12 পর্যন্ত 5টা স্কুল চেঞ্জ করেছি। এবার এই 5টা স্কুলে আমার 5 রকম ক্যারেক্টারিস্টিক্স, 5টা স্কুলে আমি 5 রকম প্রাণী। মানে আমি ওই বলে না যে মানুষের ওই গুগলে অবতার বানায়, মানে বিভিন্ন টাইপের আপনারা দেখবেন ওই ইমোজি বা সেলফি ওই সমস্ত সময় অবতার ক্রিয়েটেড হয়। তো 5টা স্কুলে ওই 5টা অবতার। হ্যাঁ, কোথাও খুব শান্ত, কোথাও বদের হাঁড়ি, কোথাও ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কোথাও হচ্ছে গিয়ে একদম মানে ভয়ঙ্কর। তো এইরকম কোথাও মিচকে। তো এই এই যে ব্যাপারগুলো, এগুলো বিভিন্ন স্টেজ, এগুলো ডিপেন্ড করেছে স্কুলের সাথে সাথে। সবচেয়ে ভালো স্টেজ ছিল সেটা হচ্ছে ক্লাস 9-10, বাবা স্কুলে নিয়ে গেছে, বাবার স্কুলে। এবং বাবা হচ্ছে আমার কাছে যমরাজের দ্বিতীয় রূপ। তো ফলে বাবার স্কুলে গিয়ে আমি তো পুরো চাপে। আর বাবার স্কুল ছিল এমন একটা স্কুল, ওখানে টিচাররা ছিল তাগড়াই তাগড়াই, কি মার মারতো! আমি কোনোদিন মার খাইনি, কিন্তু কি মার বাবারে বাবা, সে মারের একদম মানে বাবারে দেখা যায় না ওইরকম মার খেলে। তো সেই স্কুল, হ্যাঁ, মারতে মারতে ছেলে পালিয়ে গেছে, সেখানে গিয়ে ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে এসে মার দিচ্ছে। হ্যাঁ, মারতে মারতে কলপাড়ে চলে গেছে, এইরকম মার পড়তো। আর কেউ খোঁজও নিত না যে কেন এত মার দিয়েছে, লাঠির বাড়ি কেন এত পড়েছে, কেউ খোঁজ দিতে আসতো না। তো যাই হোক, তাহলে এই এই যে আমার পরিবেশ, এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করে কি ব্যাখ্যা করা পসিবল? প্রথম আমি পড়লাম একটা ভালো স্কুলে, ছোট্টবেলায় 4 পর্যন্ত। সেইখান থেকে আমি গেলাম আরেকটা স্কুলে, সেখানে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছাত্র, তাদের কাছে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। মানে আমি বুঝতে পারছি না যে এরা কিরকম, এদেরকে কি করে ট্যাকল করবো। হ্যাঁ, এবং কে ভালো কে মন্দ। এবার আর একটা অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত আমার হাইটই বাড়তো না, আমি ছিলাম সবচেয়ে বেটেদের দলে। আর ক্লাস 9-এর পরে আমাকে আর ধরে বেঁধে রাখা গেল না, আমি বেশ লম্বা হয়ে গেলাম, মানে সাধারণ বাঙালিদের সমান বা তার থেকে একটু বেশি হয়ে গেলাম। এ- এই এই যে হাইট, এটাও ম্যাটার করে পড়াশোনার ক্ষেত্রে। কিরকম, যখন আমি বৈদ্যনাথে 8-এ পড়তাম, তখন আমাকে বসতে হতো ফার্স্ট বেঞ্চে, কারণ আমি কি হচ্ছে গিয়ে সবচেয়ে বেটেদের দলে, 4টে সবচেয়ে বেটে ছেলেকে বার করা হয়েছিল, সেই 4টের মধ্যে আমি পড়েছি। মানে ক্লাসের সবচেয়ে বেটে ছেলেদের মধ্যে আমি, ভাবুন কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আর এক একজন এক একটা অদ্ভুত, 4টে সেকশন ক্লাসের মধ্যে। এবার সব ক্লাস থেকে খালি মার্চ হচ্ছে, এই ক্লাস থেকে ও আসছে, ওই ক্লাস থেকে ও আসছে। এবং এদের মধ্যে টিম রয়েছে, খালি আমার কোনো টিম নেই। কেউ লিচু বাগানের টিমের, কেউ লিচু বাগানের গ্রুপ, এই গ্রুপ নেই আমার। কারণ আমি বাড়িতে আমাকে আটকে দিয়েছে, বাড়ির থেকে আমি বেরোতে পারি না।
তো এই যে সিচুয়েশন গুলো, এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে আসবে না, এগুলো বলা সম্ভব নয়। মানে এই যে গল্প বললাম, এই গল্প অ্যাস্ট্রোলজি দিয়ে হবে না। মানুষ বেসিক্যালি কি করতে আসে? মানুষ আমাদের ক্ষেত্রে কয়েকটা উদ্দেশ্য নিয়ে আসে। তার যে বাচ্চা, তার বাচ্চার কোয়ালিটি গুলো এক্সপ্লোর করতে আসে। তাহলে তার বাচ্চার কি গুণাবলী, তার বাচ্চার কি কি পজিটিভ দিক রয়েছে, এবং কোন কোন পজিটিভ দিক সে তার ফ্যামিলি থেকে পেয়েছে, মানে তার বাচ্চা, তার সন্তান হওয়ার কারণে সে কতটা হাইলি কোয়ালিটি পেয়েছে, সেইটা বুঝতে আসে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কত দূর যেতে পারে, এটা দেখতে আসে। আর নাম্বার থ্রি হচ্ছে গিয়ে বাচ্চাটা ভালো, এটা শুনতে আসে। এটা হচ্ছে সাইকোলজি। এবার কি নিয়ে পড়বে, এই প্রশ্নটাকে আপনাকে ডাইভার্ট করতে হবে, কারণ এটা ইম্পসিবল কোশ্চেন। তাহলে কি নিয়ে পড়তে চায়ও, কি নিয়ে পড়বেটাকে আপনাকে কনভার্ট করতে হবে কি নিয়ে পড়ার ওর আগ্রহ আছে। তাহলে আপনাকে কয়েকটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, যে এই বিষয়ে পড়া এর জন্য বেটার। তাহলে আমাদের মূল জন্মকুণ্ডলীর যে ঘরগুলো, সেইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে যে ঘরগুলো থেকে বা যে ভাব বা যে বর্গকুণ্ডলী সেখান থেকে আমরা বার করতে পারি এডুকেশন, সেই প্রত্যেকটা কুণ্ডলী দেখতে হবে। দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ও করতে পারে। তার সঙ্গে সঙ্গে একটু দশা দেখতে হবে, যে এইটা তো ও করতে পারে। অ্যাক্টিভ গ্রহ কোনটা। এবার আমি আপনাদেরকে একটা কুণ্ডলী শেয়ার করে একটু দেখাই। আমি কুণ্ডলী থেকে নামটাকে হাঁটাই, আচ্ছা নাম নেই। তো তো দেখুন, এখানে একটা আমি কুণ্ডলী আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু চতুর্বিংশতিটা খুব ইম্পর্টেন্ট, তো আমরা এটার জন্য আরেকটা দিন নেব। তো আমি একটা কুণ্ডলী আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে মেইন কুণ্ডলী। তাহলে মেইন কুণ্ডলী যখন আমরা পড়বো, তখন পড়লে পরেই বুঝতে পারবেন যে ফোর্থ হাউসে রাহু বসে আছে। দেখলে পরেই দেখবেন যে আই থিঙ্ক শেয়ার হয়েছে। শেয়ার হলো, আমার সিস্টেম কি বলে। হ্যাঁ স্যার, শেয়ার হয়েছে। ঠিক আছে। তো এই কুণ্ডলীটা দেখে আমি আর কি বুঝতে পারবো যে কি পড়বে না পড়বে, কি পড়লে পরে ওর বেটার হয়। তো এইখানে ফোর্থ হাউসে রয়েছে রাহু। হুম। তো 17/2/1998 এর চার্ট এটা। ফোর্থ হাউসে রাহু রয়েছে। আর এইখানে হচ্ছে এর কুণ্ডলী যদি আমরা দেখি, তাহলে এর ফিফথ লর্ড পঞ্চমপতি বুধ, সে পাঁচখানা চারখানা গ্রহের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আর বসে রয়েছে 10th হাউসে, 4 নম্বর ঘরে রয়েছে রাহু। তো এইটা দেখে পরে আমরা কি প্রেডিক্ট করব? আমরা সিম্পলি প্রেডিক্ট করব যে এর পড়াশোনার ক্ষেত্রে মনঃসংযোগের অভাব হচ্ছে। এবার আমাকে দেখতে হবে 98 সালে, 98 সালে জাত যেহেতু আমাকে একটুখানি পিছনে যেতে হবে। 98 সাল মানে এর বয়স হচ্ছে এখন 26। তাহলে 17, 98, 15, এই জায়গাটা। দশাটা দেখতে পাচ্ছেন, বৃহস্পতির দশা স্টার্ট হয়েছে 15, 16 এই সমস্ত জায়গাগুলোতে, 17, 18 বছর বয়সে। তাহলে এর বৃহস্পতি হচ্ছে এইট লর্ড। আর বৃহস্পতি হচ্ছে এর পঞ্চম পতির সঙ্গে কানেক্টেড, চতুর্থ পতির সঙ্গে কানেক্টেড। আর এখানে বৃহস্পতি শনির একটা হাউস এক্সচেঞ্জ হয়েছে। ফলে এ বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। তাহলে একে আমাদের একটা জিনিস আইডেন্টিফাই করা গেল, যে এর লোয়ার এডুকেশনটাতে ডিস্টারবেন্স থাকলেও পরবর্তীকালে যখন এর হায়ার এডুকেশন চলবে, এই সেই জায়গাটা ঠিকঠাক করে নিতে পারবে। এই নিজের পরিস্থিতিটাকে বেটার করতে পারবে। কিন্তু এর কনসেন্ট্রেশন, মনঃসংযোগ, স্থিতি, এইটাতে গন্ডগোল রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফোর্থ হাউস ইন্ডিকেট করে পরিবেশ, এনভায়রনমেন্ট, বাড়ি, সেখান থেকে কিছু ডিস্টারবেন্স রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এর প্রফেশনের ক্ষেত্রে, সরি এর এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী গ্রহ যাদেরকে আমরা পাচ্ছি, তারা হচ্ছে শনি এবং বৃহস্পতি। রবি, মঙ্গল, এরা সবাই এখানে রয়েছে, কিন্তু বুধ যে ঘরটাতে রয়েছে, সেই ঘরটা হচ্ছে শনির ঘর। বুধের সঙ্গে কানেক্টেড গ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতি শনির মধ্যে একটা হাউস এক্সচেঞ্জ হয়েছে। তাহলে এই যে হাউস এক্সচেঞ্জ হয়েছে, এই হাউস এক্সচেঞ্জ হওয়ার কারণে
বৃহস্পতিটা বলবত্তা পেয়েছে, শনিটা বলবত্তা পেয়েছে। তাহলে এর পড়াশুনো সেটাই হবে যেটা হচ্ছে ওয়ার্ক রিলেটেড, মানে যে পড়াশোনাটা সরাসরি প্রফেশনাল। তাহলে নর্মাল গ্রাজুয়েশন বা নর্মাল মাস্টার ডিগ্রি করিয়ে একে খুব একটা লাভ হবে না। আমাদেরকে বলতে হবে যে কোনো একটা প্রফেশনাল কোর্সে গেলে পরে এর বেটারমেন্ট অনেক বেশি। এবার দশম ভাবের রবি, মঙ্গল, বৃহস্পতি, কেতু, বুধ এরা রয়েছে। তাহলে এটা দেখেই আমাদের মনে হতে পারে এই মানুষটা তো গভর্নমেন্ট সার্ভিস পাবে। গভর্নমেন্ট সার্ভিস পাবে কোথায় পাবে? না এ হচ্ছে গিয়ে বিডিও হবে, না বিডিও না, ভুল বললাম, এ হচ্ছে এসডিপিও হবে। এসডিপিও মানে সরকারি চাকরি দেবে রবি। আর মঙ্গল দেবে কি? না ওই পুলিশের চাকরি, মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার বা এই টাইপের কিছু পাবে। ডিএসপি হবে, এসডিপিও হবে, এই টাইপের কিছু হবে। এবং সেটা হওয়ার পরে এর আর কি একটা বিশাল কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আর এই যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার বা ডিএসপি, এই এই ব্যাপারগুলো এর ক্ষেত্রে যেগুলো আর কি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেইগুলো কেন রবি মঙ্গল দশমে আছে। তাহলে এইখানে এই মানুষটা কিন্তু রবি মঙ্গল দশমে থাকার কোনো কাজই করে না। এ কি কাজ করে? এই লোকটা হচ্ছে কি অ্যাস্ট্রোলজার হতে চায়। মানে এর অ্যাকচুয়াল মানে এইম ইন লাইফ যদি বলা হয়, তাহলে এই মানুষটা অ্যাস্ট্রোলজার হতে চায়। তাহলে এর ছোটবেলা থেকেই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস শেখার কথা ছিল, তো কিন্তু সেগুলো করানো হয়নি। এবার এইখানে আমরা যদি দেখি শনির দৃষ্টি, তাহলে শনি আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি দিয়ে রেখেছে 5 নম্বর ঘরের ওপরে। বুধ সে শনির ঘরে রয়েছে। তো এইগুলোর কারণে শনির একটা ইম্প্যাক্ট রয়েছে। আর বৃহস্পতি বুধের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে বৃহস্পতির একটা ইম্প্যাক্ট এখানে কাজ করেছে। আর চতুর্থে রাহু একে পড়তে দেয়নি ছোটবেলায়। তাহলে এবার এই যে পড়াশোনাতে ডিস্টারবেন্স ছিল, এ পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, পড়াশোনার ডিস্টারবেন্স এসছে। তো ফলে একে এবার এর পড়াশুনো যদি আমরা প্রেডিক্ট করতে যাই, তাহলে একে এসডিপিও হওয়ার জন্য যে ধৈর্য, যে চেষ্টা, যে মনন, যে পরিশ্রম, এই সমস্ত গুলো করতে হবে, সেই পরিশ্রম করবার ক্ষমতাই এর নেই। তাহলে এ কি করে ওই জায়গাটাতে যাবে, কি করে এ এসডিপিও হতে পারবে বা ডিএসপি হতে পারবে বা এরকম কিছু একটা পোস্ট সে হোল্ড করতে পারবে? তো বেসিক্যালি এটা পারবে না। কারণ হচ্ছে গিয়ে এর যে লগ্ন, লগ্নটা কিন্তু বলবান হতে হবে। লগ্নটা অষ্টমে চলে গেছে, লগ্নপতি। এবার যেহেতু লগ্নটা 24 ডিগ্রিতে রয়েছে এবং শুক্র 27 ডিগ্রিতে, তাই এখানে ট্রু এইট হাউসে রয়েছে। ট্রু এইট হাউস বলতে একদম এক্স্যাক্টলি এইট হাউসেই রয়েছে শুক্র। আর 8 নম্বর ঘরে শুক্র থাকার কারণে, লগ্নপতি অষ্টম ভাবগত হওয়ার কারণে এ কিন্তু আলটিমেটলি কোনো ভালো কিছু করতে পারেনি। তাহলে দশম ভাবে রবি, দশম ভাবে মঙ্গল, এই সমস্ত গ্রহ থাকা সত্ত্বেও এ কিন্তু আলটিমেটলি সে বিশাল কিছু করে উঠতে পারেনি। মঙ্গল এর আত্মকারক গ্রহ, কিন্তু তা সত্ত্বেও লগ্নপতি, যার মঙ্গল আত্মকারক গ্রহ, সে তো একটা লাইক ফাইটার হবে। তো তা সত্ত্বেও এ কিন্তু আলটিমেটলি কিছু করতে পারেনি। বোঝা গেল? তাহলে এবার এইখানে যখন আমরা চেষ্টা করছি বা এখানে আমরা কিছু একটা করবার কথা ভাবছি, তো আলটিমেটলি এখানে লগ্ন একটা কিছু বলছে, কিছু একটা ইন্ডিকেশন আমরা লগ্ন থেকেও পাচ্ছি। এবার আমরা এই মানুষটার চতুর্বিংশাংশ কুণ্ডলিতে একটুখানি যাব। এবার চতুর্বিংশাংশ কুণ্ডলী দেখলে পরে আপনি দেখুন এই লোকটার ক্ষেত্রে এর যে লগ্নপতি অর্থাৎ শনি, সে দ্বাদশ ভাবগত হয়ে গেছে। তাই চতুর্বিংশাংশ কুণ্ডলী এখানে বলবান হলেও, এই কুণ্ডলীর মানে কুণ্ডলীর লগ্নটা বলবান হলেও আলটিমেটলি কুণ্ডলীটা যে জোরদার কুণ্ডলী, সেটা আমরা বলতে পারছি না। বরঞ্চ এই কুণ্ডলীর ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং গ্রহ কোনটা চতুর্বিংশাংশ কুণ্ডলীতে, এইটা আপনাদের কোনটা মনে হচ্ছে, এইটা একটু বলার চিন্তা করুন। এখানে আমাদের জোরদার গ্রহের মধ্যে আমরা এখানে দুটো গ্রহকে দেখতে পাবো, তিনটে গ্রহ অ্যাকচুয়ালি। তার মধ্যে রয়েছে শনি, বৃহস্পতি আর শুক্র। এদের মধ্যে মোস্ট এফেক্টিভ প্ল্যানেট আমরা কাকে ধরবো? শুক্র। এক্স্যাক্টলি। আর কেউ কিছু বলবেন? বৃহস্পতি স্যার। আর কেউ কিছু?
ও সরি স্যার, এটা মঙ্গল। আর কেউ? আচ্ছা, আপনারা কিন্তু চতুর্বিংশাংশ কুণ্ডলী দেখে বলবেন। চতুর্বিংশাংশ কুণ্ডলী মানে আহ এক সেকেন্ড, হ্যাঁ স্যার। এই কুণ্ডলীটা। আচ্ছা, আমরা আর প্রশ্নে যাচ্ছি না। যিনি বলেছেন মঙ্গল, তো এই ক্ষেত্রে মঙ্গল হচ্ছে এখানে জলরাশিতে গিয়ে এমনিতেই বলবত্তা হারিয়েছে, হারিয়ে দুঃখী আত্মায় পরিণত হয়েছে। 2 নম্বর গ্রহ আমাদের, আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে মঙ্গল এই লাইনেই নেই, এই দলেই নেই মঙ্গল। মানে যারা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে 3 জন আছে, মঙ্গল, শনি, বৃহস্পতি আর শুক্র। বৃহস্পতি সে দ্বিতীয় পতি, একাদশ পতি, দ্বিতীয় ভাবগত হয়েছে। কিন্তু এই মানুষটার ক্ষেত্রে পড়াশুনোর বিষয় আমরা তো বিচার করবো শিক্ষা, সেখানে হচ্ছে বৃহস্পতির ইম্প্যাক্ট হচ্ছে খুবই কম। সেই জায়গাটাতে শুক্র হচ্ছে চতুর্থপতি, নবমপতি, কুম্ভের জন্য যোগকারক গ্রহ। তিনি এইখানে চতুর্থ এবং নবমের সঙ্গে কানেক্টেড হয়েছেন, এবং তার কারণে শুক্রকে আমরা এখানে মোস্ট এফেক্টিভ প্ল্যানেট হিসেবে ট্রিট করতে পারি। এইবার এই যে বিষয়টা, এই বিষয়টা দেখবার সঙ্গে সঙ্গে আপনি এই কুণ্ডলিতে, এই যে চতুর্বিংশাংশ কুণ্ডলী, চট করে বৃষকে আপনি লগ্ন বসিয়ে দিন। কেন বৃষকে লগ্ন বসাবেন? কারণ হচ্ছে আপনার মূল জন্মকুণ্ডলীর লগ্ন, সেটা হচ্ছে গিয়ে বৃষ। চট করে বৃষকে বসিয়ে দিন। তাহলে একটু বসিয়ে দিই, আমি একটা দাগ দিয়ে বসিয়ে দিই, এটা হচ্ছে বসিয়ে দিলাম। তাহলে লগ্নে রয়েছে শুক্র, পড়াশোনার লগ্নে রয়েছে শুক্র, পঞ্চমে রাহু কেতু, আর নবমে শনি। তাহলে মাঝখানের পড়াটা ড্যামেজ হয়ে গেল, বা পড়াশোনার ক্ষেত্রে অন্যমনস্কতা, সমস্যা, সাধারণ প্রথাগত শিক্ষায় প্রবল বাধা। তারপরে শনি সংক্রান্ত কোনো একটা শিক্ষা যদি হয়, এবং শুক্রের পারফেকশন, এইটা কিন্তু প্রয়োজন আছে, বা এই ছেলেটার মধ্যে একটা পারফেক্ট ব্যাপার স্যাপার আছে। বোঝা গেল? তাহলে এর পড়াশোনাটার মধ্যে শুক্রের একটা প্রভাব, সেটা আমরা আশা করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে শনি, বৃহস্পতি, এদের প্রভাবও কিছুটা কিছুটা থাকতে পারে। প্রচন্ড যুদ্ধ চলছে, কেউ একজন মাইক্রোফোন অন করেছেন, এবং সম্ভবত বাসুদেব কর্মকার উনি। তো সেখানে তীব্র আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো এবার এই লোকটার এক্সাক্ট শিক্ষাটা বলি। এই ভদ্রলোক এইচএস কোন রকমে কমপ্লিট করবার পরে কিছুদিন গ্যাপ দিয়েছিলেন। গ্যাপ দেওয়ার পরে কোনোভাবে গ্রাজুয়েশনটাও কমপ্লিট করেছিলেন। তো সেইখানে আর কি হয়ে টয়ে যাওয়ার পরে, তারপরে ওনার ক্ষেত্রে যেটা যেটা নিয়ে উনি পড়াশোনা করেন, কিছুটা পড়াশোনা বলবো না, এক্স্যাক্টলি ট্রেনিং বলবো। ট্রেনিং নিয়েছিলেন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের উপরে। এবার বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি না, বিভিন্ন ক্লিনিক আছে যারা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করায়। এবার এই ক্লিনিক গুলোর মধ্যে স্পেশালি এরা যেটা করে, সেটা হচ্ছে অর্ডার দেয়। অর্ডার নিয়ে কাউকে দিয়ে কাজটা করায়। যে যিনি রয়েছেন তিনি টেকনিশিয়ান বা আদার টিম মেম্বার, তাদেরকে হায়ার করেন এবং তাদেরকে দিয়ে কাজটা করান। এই যে হেয়ার সার্জারি গুলো, এগুলোতে বেশ কিছু টেকনিশিয়ান লাগে, বা যারা হেয়ার ইয়ে করে, হেয়ার গুলোকে বসায় তাদেরকে লাগে, এবং এরা খুব সূক্ষ্ম কাজ, মানে উল্টো পাল্টা কাজ নয়, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় করতে হয়। এবং এরা যে সবাই ডাক্তার তা কিন্তু নয়, ডাক্তাররা এদেরকে হায়ার করে। কারণ একটা সার্জারি, তার জন্য টাইম লাগে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। এবার যিনি প্রপার ডাক্তার, তিনি এই কাজটা না করে, তিনি যদি একটা টেকনিশিয়ান ভাড়া করেন যে এই কাজটাতে এক্সপার্ট, তাহলে ব্যাপারটা তার পক্ষে অনেক ইজি হয়ে যায়। তিনি ওই টাইমটা অন্য লোক ধরা বা অন্য লোক দেখা, এই কাজগুলো করতে পারেন। তো এই টাইপের টেকনিশিয়ান হচ্ছেন এই ভদ্রলোক। ইনি ওই হেয়ার গুলোকে ইমপ্লিমেন্ট করেন। তাহলে এবার দেখুন, চতুর্বিংশাংশ কুণ্ডলীর সঙ্গে
ব্যাপারটা মিলে গেল। কিন্তু এটা কোনো শিক্ষার ধারা হলো? এই শিক্ষাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে? আমি যদি না জানি, সেই ক্ষেত্রে এই শিক্ষাকে আমি বার করতে পারবো? শুক্রের ট্রান্সপ্লান্টেশন সূক্ষ্ম কাজ, চুল যাদের নেই, টাকলু মতো লোক যারা, যাদের মাথায় চকচকে টাক আছে, তাদের সেখানে চুল বসিয়ে দেওয়া হচ্ছে। তো এইটার শিক্ষা কজন লোক এটা শেখে? তাকে আইডেন্টিফাই করা, এটা কি অ্যাস্ট্রোলজারের পক্ষে পসিবল? এবার যদি আমাকে তার ঠিক প্রিভিয়াস স্টেজে এসে জিজ্ঞেস করে যে ও হেয়ার ট্রান্সপ্লান্টেশন শিখতে চায়, এটা কি ওর জন্য বেটার হবে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এটা তো বেটার নয়, এটাই বেস্ট হবে, বা এটা খুব ভালো হবে। এরকম একটা কিছু আমরা বলতে পারবো। হুম, এই হলো ব্যাপার। তাহলে এই জায়গাটা বুঝতে পারা গেল। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে, এই যে এডুকেশনটা, এটা কিন্তু বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশায় শুরু হচ্ছে। তাহলে মোটামুটি বোঝা গেল চতুর্বিংশাংশ কুণ্ডলীর একদম বেসিক পার্টটা। আচ্ছা, মৌন মানে হচ্ছে কি বোঝা গেছে। তো এবার আমরা চলে আসি চতুর্বিংশাংশ কুণ্ডলীর আরেকটু পার্টিশনাল পার্টে। তো এইগুলো আমরা পড়েছি, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দেব। এই হোম টাস্কটা হচ্ছে নিজেদেরকে একটু চেনার চেষ্টা করা, নিজেদেরকে একটুখানি উপলব্ধি করা। কারণ ঋষিবাণীর একটা সেকেন্ড জেনারেশন জার্নি আমি প্ল্যান করছি। সেইখানে আমাদের কিছু টিচার লাগবে, যারা পড়াতে চাইবেন এবং পারবেন, অফলাইন। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু, মানে আপনারা এতদিন শিখেছেন, এতটা শিখেছেন, এবার আপনাদের কিন্তু এগোতে হবে। এবং যার যার নিজের নিজের এলাকায় এলাকা ডিস্ট্রিবিউট করে আমাদের কিন্তু এগোতেই হবে, কিছু করার নেই। এবং সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন ফর্ম করতে হবে। তো এই ব্যাপারে আমরা একদিনকে ডিসকাশন করব। তো এবার যারা যারা হচ্ছে গিয়ে পড়াতে আগ্রহী, পড়ানোর লাভ লোকসান এই সমস্ত নিয়ে আমি বোঝাতে যাব না। পড়ানোর এক্সাম্পল আপনাদের সামনে রয়েছে, কথা বলছি। আর আমার পরিবর্তন আপনারা আমার থেকে ভালো দেখেছেন। 2012 সালে আমার ফার্স্ট ভিডিও, আর এই মুহূর্তে আমার ভিডিও, এই পরিবর্তন আপনারা দেখেছেন। আর একদমই সাধারণ ঘরের মানুষ, গিমিক দিয়ে অ্যাস্ট্রোলজি করি না, করতে পারি না, কখনো করিনি, আপনারাও করতে পারবেন না। কিন্তু ওই সেই জমানায় অ্যাস্ট্রোলজি করা শুরু করেছি, যেখানে টিভি অ্যাড আস্তে আস্তে তার জায়গাটা হারাতে শুরু করেছে। মানে টিভিতে অ্যাড করে নিজের জায়গা তৈরি করব, এই জায়গাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। সেই সময় আমরা জার্নি শুরু করেছি মোটামুটি 17-18 এর শেষের দিক থেকে। 19 সালটা হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি মানে প্রপার স্টার্টিং এর সাল। তো এই জায়গাটা বা এই লেভেলটা এটা আমাকে দিয়েছে ইনস্টিটিউট। অবশ্যই এবার সেই ক্ষেত্রে পড়ানোটা আমার মনে হয় আপনারা করতে পারেন শুরু। তো এবার যারা ইন্টারেস্টেড, যারা হচ্ছে গিয়ে পড়তে চাইবেন, কিভাবে পড়াবেন সেগুলো তো সেই সবটার দায়িত্বটা আমার, আমি আর কি ওটা তৈরি করবো। আর পড়াতে হলে কি কি করতে হবে সেটাও আমি আর কি তৈরি করব, নিজেদেরকে কিভাবে তৈরি করবেন পড়ানোর জন্য, কি কি লাগবে, বেসিক গাইডেন্স, এগুলো আমি তৈরি করব, করে দেবো। বিএড আমি ফার্স্ট হয়েছিলাম, তো কিভাবে পড়াতে হয় এটা আমি বুঝি। পড়া আসলে ভালো করি না, কিন্তু পড়ানোর ব্যাপারটা আমি বুঝি। তো যাই হোক, এগুলো আমি আপনাদেরকে গাইড করে দেবো। বাট তার আগে আমাদের দরকার একটা অ্যাকুমুলেট হওয়া, এক জায়গায় বসা কোনো একটা দিন। তো আমরা একটা ভেন্যু ঠিক করছি, সাউথ কলকাতার কোনো একটা জায়গায় আমরা বসবো। মিটিং ইটিং আমরা একটু করব, গল্প করব। আর সেই জায়গাটাতে আমরা ডিসিশন নেব কারা কারা আমরা পড়াতে ইচ্ছা রয়েছে আমাদের, কারা কারা আমরা পড়াতে চাই। এবং সেইটার সাথে সাথে আমরা একটা গ্রুপ অফ ইনস্টিটিউশন স্টার্ট করবার চেষ্টা করব, অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন বা ক্লাসেস, এটা চেষ্টা করব শুরু করতে।
এবার এখন একটা খুব ভালো সময়, এই যে বৃহস্পতি বৃষ রাশিতে আসছে, বৃহস্পতির দৃষ্টি মকর রাশিতে এবং শনি একাদশে, শনির দৃষ্টি থেকে বৃহস্পতি মুক্ত, আর শিক্ষাস্থানগুলোতে কোনো পাপগ্রহ নেই। এইটা একটা অসাধারণ সময়। তো এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বড় কিছু হবে, বড় কিছু মানে ভালো কিছু হবে। তো এই আর কি। স্যার, মকর সঙ্গে সঙ্গে কন্যাতেও তো মনে হয় দৃষ্টি পড়ছে। কন্যারও নবমে ঢুকছে বৃহস্পতি। কন্যার নবমে বৃহস্পতি ঢুকছে তো। মকরের শনির দৃষ্টি কন্যার উপরে পড়বে না, মকরের শনির দৃষ্টি তুলার উপরে পড়বে, দশম দৃষ্টি। হুম। তো যাই হোক, আহ, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চতুর্বিংশাংশ কুণ্ডলীর বিভিন্ন ভাব থেকে কি কি বিচার করব। তো আমাদের একটা ইন্টারনাল মিটিং রয়েছে সোমবার দিন। সোমবার দিন মিটিং এর পরে আমরা কবে একটু বসতে পারবো তার একটা ডেট ফিক্স করবো। মোটামুটি আমরা বসবো হচ্ছে গিয়ে কোনো একটা উইকডেজে ইভিনিং এর দিকে, ঘন্টা দুয়েকের আলোচনা। মোটামুটি ওই 6টা থেকে 8টা এরকম একটা টাইমিং দেখে আমরা বসবো, সোম মঙ্গল এরকম কোনো একটা বার দেখে। তো ঘন্টা দুয়েকের বেশি কথাবার্তা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, 1 ঘন্টা কথা 1 ঘন্টা খাওয়া, এইটা সবার সঙ্গে একটু পরিচিত হওয়া, এইটার জন্য আমরা আর কি বসবো। বসে হচ্ছে গিয়ে কিছু একটা কনস্ট্রাকটিভ প্ল্যানিং করবার চেষ্টা করব। তো এনিওয়ে, আমরা এইটাতে চলে আসি। তো চতুর্বিংশাংশ কুণ্ডলীর বিভিন্ন ভাব থেকে আমরা কি বিচার করব। তো এই পার্টটাকে আমি একটু অল্টার করে পড়াবো। অল্টার করে পড়াবো বলতে, যেটা এখানে লেখা রয়েছে তার থেকে একটু ডিফারেন্ট স্টাডি আমরা করব। লগ্ন ভাব বলছে শিক্ষার অভিমুখ। আচ্ছা, কারুর একজনের মাইক্রোফোন আনমিউট হয়ে গেছে, একটু মিউট করে নিতে হবে। আমরা পড়বো হচ্ছে গিয়ে 1 নম্বর ভাব। এখানে লেখা রয়েছে শিক্ষার অভিমুখ, শিক্ষার উৎসাহ, আর হচ্ছে শিক্ষার মাত্রা। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা বিষয়কে অ্যাড করব, সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এটাকে আপনারা একটুখানি মনের মধ্যে রেখে দিন বা কোথাও নোট ডাউন করে নিন, যে এখানে শিক্ষা এবং স্বাস্থ্য এটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে দেখতে হবে এখানে। 2 নম্বর ভাব থেকে শিক্ষায় অর্থের প্রয়োজনীয়তা, যোগান, স্মৃতি এবং প্রারম্ভিক শিক্ষা। এখানে আরেকটা বিষয় রয়েছে, শিক্ষার সঙ্গে প্রত্যেকটা স্তরে বাক্যের অ্যাসোসিয়েশন রয়েছে। প্রত্যেকটা স্তরে কিন্তু বাক্য, কথাবার্তা, এরা হচ্ছে গিয়ে কানেক্টেড। বাক্যকে বাদ দিলে আমরা এডুকেশনকে কমপ্লিট করতে পারবো। তার কারণেই সরস্বতী দেবীকে বাগ দেবী বলা হয়। যে এখানে হচ্ছে গিয়ে সরস্বতীকে বাগ দেবী, বাগেশ্বরী, এই সমস্ত অনেক কথা বলা হয়, কারণ শিক্ষা এবং এডুকেশন এটা হচ্ছে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই সেকেন্ড হাউস থেকে শিক্ষা এবং বাক্য, এই বিষয়টাকে আমরা নেব। আর তার সাথে সাথে আরেকটা বিষয়কেও আমরা নেব, পরিবার বা টিম বা ফ্যামিলি, এদের কি প্রভাব রয়েছে শিক্ষার ক্ষেত্রে, এবং পরিবারের মধ্যে ইনফ্লুয়েন্সার কেউ রয়েছেন কিনা। অর্থাৎ পরিবারের মধ্যে কোনো মানুষ তিনি হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স করছেন কিনা একে পড়াশোনার ক্ষেত্রে, অটো মোটিভেশন, মানে একে দেখে লোকটা এমনি এমনি মোটিভেটেড হয়ে যাচ্ছে, এইরকম কোনো লোক আছেন কিনা। তো সেইটা হচ্ছে গিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো তৃতীয় ভাব শিক্ষা লাভের প্রকাশ, প্রয়াস সহ শিক্ষার্থী, সহপাঠী, গুরু ভাই, জুনিয়র, এই সমস্ত।
শিক্ষামূলক ভ্রমণ, এখানে একটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে শিক্ষার জন্য ধৈর্য। এটা কিন্তু আমরা থার্ড হাউস থেকে দেখব। আর এই যে কন্টিনিউইটি, সেইটা হচ্ছে কি আমরা থার্ড হাউস থেকে দেখব। আর একটা বিষয় সেটা হচ্ছে ফোর্থ হাউসটা, চতুর্থ ভাবটা কতটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, চতুর্থ ভাবে কতটা সমস্যা রয়েছে, এটা আমরা থার্ড হাউস থেকে দেখব। কারণ থার্ড হাউসটা হচ্ছে ফোর্থ হাউসের টুয়েলথ হাউস। তাহলে এই ব্যাপার, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটা গন্ডগোল হয়ে রইল, যে থার্ড হাউসটা আপনাদেরকে রাখতে হবে খেয়াল, যে চেষ্টা, ধৈর্য, উদ্যম, এই সমস্ত বিষয়গুলো। এখনো আমরা চতুর্ভিংশাংশ দশার মধ্যে যাইনি, যখন ওটাতে যাবো আর একটু পরে যাবো। এবার হচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউস হচ্ছে শিক্ষালব্ধ সুখ, গৃহলব্ধ পরিবেশগত শিক্ষা, প্রাথমিক শিক্ষা, গৃহ শিক্ষক, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জায়গাগুলো আমরা দেখবো হচ্ছে গিয়ে ফোর্থ হাউস থেকে। এর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ফর এডুকেশন, এবং এই এবংটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। 5 নম্বর ঘর থেকে যা যা ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে, সেইগুলোকে ব্যালেন্স করবার জন্য চতুর্থ ভাব কতটা কানেক্টেড, বা চতুর্থ ভাব কতটা প্রস্তুত, চতুর্থ ভাব কতটা এলিজিবল, এই টাইপের। কারণ হচ্ছে গিয়ে 5 নম্বর ঘর হচ্ছে প্রেম, 5 নম্বর ঘর হচ্ছে গিয়ে বহির্মুখিতা, 5 নম্বর ঘর হচ্ছে যখন ওই এজটা আসবে, অর্থাৎ যখন হচ্ছে অ্যাডোলেসেন্স এজটা আসবে, সেই সময়ের চাঞ্চল্য, এই সমস্ত বিষয়গুলো 5 নম্বর ঘর থেকে দেখবো। সেইগুলো তো এডুকেশনকে বাধা দেবে, এডুকেশনকে ডিস্টার্ব করবে। তাহলে 5 নম্বরটা শুধু শক্ত হলেই হবে না, তার সঙ্গে 4 নম্বর ঘর থেকে 5 নম্বরের কতটা ক্ষতি হতে চলেছে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। 6 নম্বর ভাব হচ্ছে প্রতিদ্বন্দ্বী, সরি 5 নম্বর, আমরা আজকে 6 নম্বর ঘর অব্দি পড়বো। 5 নম্বর ঘর হচ্ছে বৌদ্ধিক বিকাশ, আগ্রহ এবং সৃজনশীলতা। এই ওয়ার্ডটা বৌদ্ধিক বিকাশ, এবং এখানে একটু অ্যাড করতে হবে সিলেকশন অফ স্ট্রিম। এই জায়গাটা আপনাকে অ্যাড করে নিতে লাগবে, যে সিলেকশন অফ স্ট্রিম, না হলে কিন্তু গন্ডগোল হবে, না হলে আপনি ভুল করে ফেলবেন। 5 নম্বর ঘরে আমরা যেটা অ্যাড করব, সেটা হচ্ছে সিলেকশন অফ স্ট্রিম। নিউ অ্যাড করে দিই। সিলেকশন অফ স্ট্রিম এটা অ্যাড করতে হবে। আর আরেকটা বিষয় এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডাইভারশন অ্যাট দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স। আপনারা একটু লিখে নিন, ডাইভারশন অ্যাট, ডাইভারশন অ্যাট অ্যাডোলেসেন্স, এইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো আহ, এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে পড়াশোনার সময়, প্রত্যেকটা বিষয় যখন আমরা ডিসকাস করব সেই জায়গাটাতে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সিক্স হাউস হচ্ছে প্রতিদ্বন্দ্বী, বাধা, রোগের কারণে শিক্ষায় বাধা, প্রতিযোগিতামূলক পরীক্ষা। এর সঙ্গে সঙ্গে আপনাকে এরপর অ্যাড করতে হবে এফোর্ট অ্যান্ড লেবার। এফোর্ট অ্যান্ড লেবার, এইটা কিন্তু অ্যাড করতে হবে।
পড়াশোনার ক্ষেত্রেও চেষ্টা করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। রোগের কারণে শিক্ষায় বাধা, এই রোগটা মানসিক রোগ হতে পারে, এটা শারীরিক রোগ হতে পারে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। রোগের কারণে শিক্ষায় বাধা। আর একটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। কিন্তু এই প্রতিযোগিতামূলক পরীক্ষা যখনই বিচার করা যাবে, যখন আমাদের দশা এবং এজ এই দুটোকে সাপোর্ট করবে। ক্লাস 5-এ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিচার করবার জায়গা নেই। 4 থেকে 5-এ উঠবার সময় যদি কোনো এক্সামিনেশন, কোনো একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় বাচ্চাকে, সেইটা আমাদেরকে ভাবতে লাগবে। তখন কিন্তু কম্পিটিশন আসছে। এবার যখন কম্পিটিশন আসছে তখন কিন্তু 6-11 অবশ্যই আমাদের দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু আহ, আমাদের গন্ডগোল হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অবস্থা, স্থান, কাল এগুলো দেখতে হবে। হ্যাঁ, আবার কম্পিটিটিভ এক্সাম এটা হচ্ছে ক্লাস 1-2-তেও হতে পারে। কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করে যাচ্ছে ক্লাস 1-এ পরে, কিন্তু নতুন একটা স্কুলে ভর্তি হতে চাইছে কিন্তু হতে পারছে না। কারণ যে ধরুন আপনার দেশি ক্লায়েন্ট নয়, বিদেশি ক্লায়েন্ট, তার ক্ষেত্রে এরকম বিষয়গুলো আসতেই পারে। হুম। তাহলে মোটামুটি আজকে আমাদের পড়াশুনো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার বাকিটা পড়বো। তারপরে আমরা চতুর্বিংশাংশ কুণ্ডলের আরেকটু বিচার শিখবো। শিখে ব্যাপারটাকে আহ কনক্লুড করব পরের দিন। দিয়ে আমরা চেষ্টা করব ব্যাপারটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে, দাঁড় করাতে, এবং এখান থেকে প্রেডিকশন গুলো যাতে মোটামুটি একটা করার জায়গাতে আমরা যেতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানাই। অনেকগুলো নতুন নতুন, মানে পুরোনো মুখগুলো নতুন করে দেখে ভালো লাগছে। খুব ভালো থাকবেন সবাই। গুড নাইট স্যার। গুড নাইট। রাত্রি স্যার।